এই যে আপনার সাক্ষাৎকার, এটার মধ্য দিয়ে আমি ঠিক জানি না যে এটা যদি প্রেসিডেন্ট ধরেন তার নিজের উদ্যোগে, ওনার সাংবাদিকদের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন শ্রেণী পেশার সাথে যোগাযোগ আছে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, এর আগে কাজ করেছেন, উনি যদি নিজের উদ্যোগে ডেকে সাক্ষাৎকারটা দিয়ে থাকেন তাহলে একরকম। আর যদি বিষয়টা এরকম হয় যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আপনার সেনা প্রধান, তিন বাহিনী প্রধানের মানে মোটামুটি এক ধরনের সম্মতি নিয়ে উনি যদি ইন্টারভিউটা দিয়ে থাকেন, তাহলে তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা মানে বার্তা দিয়ে দেওয়া যে আপনি কিন্তু এত সহজে ছাড়া পাবেন না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, আপনার বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেয়া, আপনার জন্য ফাইন্যান্সিয়াল করাপশন, আপনার জন্য মানি লন্ডারিং, এই মামলাগুলো আপনার মানে হওয়াটা বিচিত্র কিছু। এবং আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে সেফ এক্সিট নেবেন, কিংবা তার পেছনে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আছে সেহেতু মানে তার প্রভুই তাকে সুরক্ষা দেবে। কিন্তু এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আফগানিস্তান, ইরাক, ভিয়েতনাম, তারা কিন্তু সেখানে অনেক বাংলাদেশের চেয়ে অনেক বেশি আগ্রাসী ছিল। শেষ পর্যন্ত কিন্তু তারা সেই মানে তারা কিন্তু সেখানে থাকতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা বিষয় হচ্ছে তাদের যারা এজেন্ট, তাদের যারা দালাল, ডক্টর ইউনূসের মতো দালাল, তার স্বার্থ শেষ হয়ে গেলে কিন্তু এই দালালদের সে কোনো সুরক্ষা দেয় না। সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর তার যে আইন উপদেষ্টা, তার যে আপনার নানা রকম উপদেষ্টা, তারপরে তার যে প্রেস উইং এর যে সেক্রেটারি, এরা কেউ আপনার এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ নানা রকম মামলা হবে। এবং এরা কেউ আপনার মানে এরা যদি বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে অন্য কোনো দেশেও যায় তবুও তাদের রক্ষা কিন্তু হবে, আমি যতটুকু বুঝতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে। আমাদের আজকের আলোচনায় আমাদের সম্মানিত অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সারা বাংলাদেশের পরিচিত মুখ, আমাদের সত্য সন্ধানের লড়াইয়ের এবারে একজন খুবই অন্যতম মানুষ, জনাব প্রফেসর হাফিজুর রহমান কার্জন। জনাব হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষ। আমি এমন একটা বিষয়ে আজকে আপনার সঙ্গে আমার আলাপচারিতার অবতারণা। বাংলাদেশে বহু অভ্যুত্থান হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে, বঙ্গবন্ধু হত্যা হয়েছে, ৭৫ পরবর্তী অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এরশাদের ক্ষমতা দখল, কিন্তু এরকম নেক্কারজনক কাণ্ড এর আগে ঘটেছে কিনা? আপনি ইতিহাস বহু পড়েন, আপনি সংবিধান সম্পর্কে আপনার বলতো। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি যে ইন্টারভিউটি আজকে আলোড়ন তুলেছে চারদিকে, এবং সেখান থেকে যা বোঝা যায় যে একটা রাষ্ট্রের সরকার প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সততা, কতটা সংবিধানকে অবমাননা করলে পরে এরকম ঘটনা ঘটতে পারে। কারণ সাংবিধানিক রাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ মিথ্যা বলছেন, এটা ভাবার নিশ্চয়ই কোনো কারণ নেই, কোনো বোকাও হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সংবিধান, এই মানব, আমাদের এই বাংলাদেশের এই বদ্বীপ ভূখণ্ডের যে ১৬ কোটি মানুষ, আমরা রাষ্ট্রপতি নিশ্চয়ই সেই ইন্টারভিউ আপনি দেখেছেন। আমি প্রাথমিকভাবেই জানতে চাই যে আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি? এখানে যেটা হয়েছে যে আপনার ওই রাজনৈতিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় ছিল, তারা কেউ কেউ সংবিধানকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারপরে সামরিক শাসন যখন জারি হয়েছে তখন সংবিধানকে স্থগিত করা হয়েছে, মার্শাল ল প্রোক্লেমেশন দিয়ে দেশ পরিচালিত হয়েছে। আবার কিছু কিছু সংশোধনী নিয়ে বিভিন্ন দলই সেটা করেছেন। সেটা বলা হয়েছে যে না, এটা আসলে সংবিধানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ না, কিংবা সেটা ব্যক্তি কিংবা দলের স্বার্থে ব্যবহৃত হয়েছে। আর ধরেন যে এর বাইরে ওই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা তো মানে তারা যে কাজ করেছেন সেটা তো সবাই প্রশংসা করেছেন। আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক সরকার চারটা হয়েছে ১৯৯১ সালে, ১৯৯১ সালে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে ৯৬, ২০০১, ২০০৮ তত্ত্বাবধায়ক সরকার, মানে সংবিধানের অধীনে। তো আমাদের এখানে তো তত্ত্বাবধায়ক সরকারগুলো এসছেন, ৩ মাস থেকেছেন, অবশ্য ২০০৭-৮ সালে ব্যত্যয় হয়েছে। তো আপনার আমি যেটা বলবো যে শেষ পর্যন্ত তারা মোটামুটি একটা ভালো নির্বাচন করে তারা বিদায় হয়েছেন। কিন্তু এখানে সংবিধান লঙ্ঘনের যে বিষয়টা এসছে, আমি তার চেয়ে অনেক বড় মনে করি যে এই যে ৫ই আগস্টে যেটা হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আমি কিন্তু ছাত্র জনতার যে সংগ্রামী চেতনা তারা এবং মানুষের যে চেতনা যে রাষ্ট্র সংস্কার চাই, বাংলাদেশটা তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার যোগাযোগ, তার কূটনীতি, তার অর্থনীতি, তার সমস্ত কিছুতে সে আরো সামনের দিকে এগিয়ে যাবে, মানুষের যে ইতিবাচক চেতনা, সেটাকে আমি মানে স্যালুট করি। কিন্তু বিষয়টা হয়েছে যে
আগের সরকারের প্রতি, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে পুঁজি করে মানে একটা বাংলাদেশ বিরোধী শক্তি আর একটা জঙ্গি শক্তি, এবং তার সাথে যুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখন মোটামুটি এটা আমার কাছে পরিষ্কার যে 10-15 বছর আগে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থকে বিক্রি করে দেওয়ার জন্য তাকে। কারণ আমরা শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার তো সম্প্রতি খুব বিতর্কিত হয়েছে। কিছু কিছু ব্যক্তিকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলাতে আপনার যে মহিলাকে দেয়া হোক, এবং আরো কয়েকটা আপনার শান্তি পুরস্কার তো বিতর্কিত, এবং এটা বলা হচ্ছে ইরানে একজন মহিলাকে দেয়া হয়েছে। এটা বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে রাজনৈতিক শান্তি পুরস্কার, এবং এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন স্টেট, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যে ভূ রাজনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, সেইটাকে হাসিল করার জন্য তারা 10-15 বছর আগে থেকে একজনকে শান্তি পুরস্কার দিয়ে তাকে সেট করে যে তোমাকে দিয়ে আমরা আমাদের স্বার্থটা হাসিল করব। এবং আস্তে আস্তে তারা ওইটার দিকে এগিয়ে যায়। 2007-8 সালে দেখেছি আমরা সেরকম একটা চেষ্টা। এবং এইবার যেটা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এসছেন, উনি চেষ্টা করেছেন, কিংবা উনি কিছু কিছু চুক্তি করেছেন, তাতে আমি খুব একটা মানে মাইন্ড করতাম না। মানে রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষ কিছু ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় হয়, এটা কঠিন কাজ। কিন্তু আমি যেটা আতঙ্কিত হয়েছি, উৎকণ্ঠিত হয়েছি, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে উনি মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে তুলে দিয়েছেন। এবং এই যে আপনার 133টা অধ্যাদেশ জারি করেছেন, এই 18 মাসে 133টা অধ্যাদেশ, এবং সেইটা তিনি কি করেছেন, কোথায় কি করেছেন আমরা জানি। এবং আজকে রাষ্ট্রপতিও বললেন যে অনেক অধ্যাদেশের কথা তিনি জানেন। এবং আপনার ওই নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তিটা করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটার বিশ্লেষণে দেখা গেল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এন্ড গং, মানে যারা বাংলাদেশ বিরোধী, যারা রাজাকার, যারা তস্কর, যারা দুর্নীতিবাজ, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এরা এই সরকারটা 3-4 দিন আগে তড়িঘড়ি করে বাণিজ্য চুক্তি করলো। এবং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের বাণিজ্য, বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং সামরিক যে আমাদের একটা স্বাধীনতা ছিল, সেইটা ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচিত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে যে শুভেচ্ছা পত্রটা দেয়া হয়েছে, সেখানে একটা প্রচ্ছন্ন হুমকিও ছিল। এবং এখন আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন না, উনি বাংলাদেশের প্রতি তার কোনো কমিটমেন্ট নাই, বাংলাদেশের মানুষের প্রতি তার কোনো দায় নাই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন যে স্বার্থ, সেইটার প্রতিনিধি হিসেবে তিনি কাজ করছেন। সেটার জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এবং সেটিই তিনি মানে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার জোগাড়। হ্যাঁ, আমরা যদি এই সবার চেষ্টায়, বিশেষ করে রাষ্ট্রপতি নিজেও সেটা বলেছেন যে আপনার এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গি শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, তারা যেভাবে প্ল্যান করেছিল, তারা পুরোপুরি আপনার তারা সরকার তো দখল করেছিল, তারপরে রাষ্ট্রপতিকে তারা সরাতে চেয়েছে কয়েকবার। এবং সেখানে রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি এবং সেনাবাহিনী এবং 3 বাহিনী প্রধানের যে সমর্থন, সেটার প্রেক্ষিতে মানে তারা তাদের প্রচেষ্টাটা সফল হয়। তারা চেয়েছে যে ওই রাষ্ট্রপতির পদটা যদি দখল করা যায়, রাষ্ট্রপতিকে সরানো যায়, তাহলে পরে বাংলাদেশের মানে এইখানে একটা অসাংবিধানিক সরকার হবে, তাদের পছন্দ মতো একজন রাষ্ট্রপতি হবে, সংবিধানকে সে কবর দিয়ে দেবে। তারপরে এখানে তো পুলিশকে তো শেষ করেছে তারা, তারপরে আমলারা কাজ করতে পারছে না, সেনাবাহিনী সেটাকেও শেষ করবে। মূল কথা হচ্ছে এরা কিন্তু বাংলাদেশকে ধারণ করে। আমি আপনার পুলিশ, আমার যে সেনাবাহিনী, আমার যে আমলা, আমার যে বিশ্ববিদ্যালয়, যদি তাদের ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকে সেটা আমি বলবো, সমালোচনা করবো। তো প্রথমে তো আমাকে আমার যে মানে আমার দেশটাকে আমার বিলং করতে হবে, যে এই দেশটাকে আমি ধারণ করি, আমার পুলিশকে আমি ধারণ করি, আমার সেনাবাহিনী আমি ধারণ করি, তারপর আমি বলবো যে এই কিন্তু তারা যে মিশন নিয়ে এসছে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সেনাবাহিনী, আমলাতন্ত্র, পুলিশ, তারপরে এইটা তারা চেয়েছে যে মানে রাষ্ট্র পরিচালনা করবে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গি শক্তি। তারা সশস্ত্র বাহিনীকেও তারা ঢুকে পড়বে, পুলিশও তারা পুলিশ কিন্তু অনেকদিন আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে, এবং তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন যে বেসরকারি কিছু যারা সিকিউরিটি, তাদেরকে পুলিশ হিসেবে নিয়োগ করা যায়।
কিন্তু সেটা সমালোচনার মুখে তারা চলে এসছেন। আপনি দেখবেন যে ওই আমাদের সাবেক এক ছাত্র উপদেষ্টা, হ্যাঁ, তিনি মানে ৫,০০০ না ৭,০০০ ছাত্রদের সামরিক ট্রেনিং দেওয়া হবে, সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেটা উনি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সেটা বিকেএসপি তে করছেন, উইদাউট কনসাল্টিং প্রেসিডেন্ট, উইদাউট কনসাল্টিং আর্ম ফোর্সেস। বাংলাদেশের যে প্রতিরক্ষা নীতি, বাংলাদেশের যে ডিফেন্স পলিসি, সেইটার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ না। এবং এইভাবে তারা প্রত্যেকটা জায়গাতে নিয়ম কানুন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে, মানে তারা পুরোপুরি বাংলাদেশকে একটা মানে আফগানিস্তান বানাতে চেয়েছে। এটা খুব মারাত্মক একটা বিষয়, এবং সংবিধান লঙ্ঘন তো হয়েছে। আমি বলবো যে মানে আপনার রাষ্ট্রদ্রোহিতা এবং আরো মানে জুলাইয়ের যে আপনার গণ অভ্যুত্থানের চেতনা, সেটা বিক্রি করা, তারপরে আপনার বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে মানে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সেনাবাহিনী, পুরো বাংলাদেশটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তারা এই মেটিকুলাস ডিজাইন, ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন নিয়ে এসেছিলেন, এবং তারা কিন্তু চান নাই তার ভেতরের। আমরা সম্প্রতি মানব জমিনে একটা সাক্ষাৎকারে জানলাম যে ৩ জন উপদেষ্টা, তারা এমনকি প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে ছায়ানট, উদীচী, সেখানে মানে আগুন দিয়ে আপনার ভস্মীভূত করার পেছনেও তারা ছিলেন। এবং তারা মানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমার যে কালচারাল আইডেন্টিটি, সেটাকে নষ্ট করার জন্য তারা একদম, তাদের অস্ত্র হচ্ছে মব সন্ত্রাস। তো ইউনূস সাহেব তো প্রত্যেকটা জায়গা ধ্বংস করেছে। তো এখন ধরেন যে আমরা কিছুদিন আগে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে সেটা নিয়েও নানা কথাবার্তা আছে, কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি নির্বাচন হয়েছে। একটা রাজনৈতিক দল যারা অন্তত 40-45% মানুষকে মানে প্রতিনিধিত্ব করে, এবং তারা 18 মাসে যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছে, বিএনপি। তারা ক্ষমতায় আসার পরে আমরা মোটামুটি বুঝতে পারছি যে না, বাংলাদেশটা যে আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটা নস্যাৎ হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছিল, এবং আপনার বাংলাদেশটাকে মানে জঙ্গি রাষ্ট্র বানানোর যে চেষ্টাটা ছিল, সেটা থেকে আমরা রক্ষা পেয়েছি। আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন, আমাদের হাজার হাজার শুকরিয়া। জি, জনাব হাফিজুর রহমান কাজন, আমি একটু আপনার থেকে আরেকটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু গভীর ভাবে, যে এই যে রাষ্ট্রপতি তো আছেন এখন, মোহাম্মদ শাহাবুদ্দিন এখন আমাদের রাষ্ট্রপতি, কিন্তু এই রাষ্ট্রপতিকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, রাষ্ট্রপতি সাক্ষাৎকার থেকে আমরা জানলাম যে ফরেন অ্যাডভাইজার তৎকালীন তিনি সহ আরো অ্যাডভাইজাররা তাকে নানান ভাবে অপদস্থ করেছে। এই আমাদের রাষ্ট্রপতিকে যদি কেউ কোনো অবমাননা করে, তাহলে সে হোক প্রধান উপদেষ্টা, হোক প্রধানমন্ত্রী, অথবা দেশের কোনো নাগরিক, তাহলে তার শাস্তি কি, বা তাকে শাস্তির মুখোমুখি করার আমাদের দেশে আইন কি বল, আমাদের সংবিধান কি বল? না, এখন ধরেন যে মানে কোনটা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞায় আসবে, সেইটা প্রথমত নির্ধারণ করতে হবে। যে সব কাজ তো আর রাষ্ট্রদ্রোহ হবে না। উপদেষ্টারা অনেক কিছু করেছেন, অসম্মান করেছেন, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা 18 বার বিদেশ সফর করেছেন, তাকে কিছু জানান নাই। হ্যাঁ, এটা আইনের লঙ্ঘন, কিন্তু সবকিছু রাষ্ট্রদ্রোহিতা হবে না। সবচেয়ে আমি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আপনার বাণিজ্য চুক্তি সহ অন্যান্য কিছু চুক্তি হয়েছে, সেই বিষয়ে রাষ্ট্রপতি অবহিত ছিলেন না। তাহলে পরে তো এই চুক্তিগুলোর মানে লিগালি অনেক ফ্লজ আছে। আপনি চুক্তি হওয়ার যে আইনগত বিষয় যে আপনি একটা চুক্তি করছেন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে, যথাযথ ব্যক্তিদের মাধ্যমে, সেটা হচ্ছে কিনা। এরকম একটা চুক্তি যেটা আপনার বাণিজ্যিক স্বার্থ, আপনার কৃষি, আপনার সামরিক স্বার্থ, এগুলোকে আপনার প্রভাবিত করে, কিংবা পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে, সেই বিষয়ে আপনি রাষ্ট্রপতিকে অবহিত করা তো অবশ্যই প্রয়োজন। এবং আমাদের সংবিধান যেহেতু মানে যখন এই চুক্তিগুলো হয়েছে তখন সংসদ ছিল না, কারণ এই সমস্ত চুক্তি কিন্তু কোনোভাবেই মানে সংসদে আলোচনা না হয়ে এটা কিন্তু হতে পারে না। এবং শুধু সেটা একটা সংসদ হলেই হবে না, যেন তেন একটা সংসদ আপনি করে ফেললেন, রাবার স্ট্যাম্প সংসদ। এইটা প্রপারলি রিপ্রেজেন্টেড, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে জনগণের যথাযথ প্রতিনিধি যারা, তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, ইভেন আমার কাছে মনে হয় যে কোনো কোনো চুক্তি যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে আপনার স্পর্শ করে, কিংবা সেটাকে কোনোভাবে প্রভাব বিস্তার করে, সেই ধরনের চুক্তি করা মানে সংসদ কিংবা কারো সেটা আপনার মানে কারো কোনো আইনগত অধিকার নাই। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গাতে আপনার আপনি কোনোভাবেই মানে বাংলাদেশের সার্বভৌমত্ব যদি আপনি
প্রভাবিত করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে এটা কেউ পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে ওই দেশের সরকার কিংবা আপনার যে কেউ এটা বিক্রি করতে পারবে না। যদি হয় তাহলে তার জন্য কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলা হবে। কারণ আপনি দেখেন আমাদের এখানে যখন রাষ্ট্রপতি শপথ নেন, আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী শপথ নেন, আমাদের এখানে যখন এমপিরা শপথ নেন, আমাদের এখানে সেনাবাহিনী যখন তার দায়িত্ব গ্রহণ করে এবং তারা কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রের যে স্বার্থ, যে শিক্ষাগত স্বার্থ, তারপর স্বাস্থ্যগত, ডক্টর ইউনূসকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। পুরোপুরি সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু শপথগুলো নিয়ে থাকে। সুতরাং আপনি কিন্তু কোনো সরকার কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা স্বার্থকে অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করতে পারেন। আপনি বাণিজ্য চুক্তি করতে পারেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করলেন কিংবা চীনের সাথে করলেন কিংবা ভারতের সাথে করলেন, আমরা আমাদের স্বার্থ দেখবো, তারা তাদের স্বার্থ দেখবে। কিন্তু আপনি যে চুক্তিটা করলেন সেই চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো জুরিসডিকশন নাই এই ধরনের চুক্তি করার, কারণ নীতিগত সিদ্ধান্ত তারা নিতে পারে না। আবার আপনি কোনো নির্বাচিত সরকারও এমন চুক্তি করতে পারে না যে চুক্তির মধ্য দিয়ে আপনার কৃষি, আপনার পররাষ্ট্রনীতি, আপনার সামরিক স্বার্থ পূর্ণ হয়। এরকম কোনো চুক্তি কেউ নিতে পারে না। কারণ ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই সমস্ত স্বার্থ রক্ষা করার জন্যই আপনাকে জনগণ কিন্তু ভোট দিয়েছে, সেগুলোকে আপনি কোনোভাবেই ক্ষুণ্ণ করতে পারেন না। এবং ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব হাফিজুর রহমান কার্জন। অনেক ধন্যবাদ জানিয়ে দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।